হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের মাই লাস্ট ডাচেসের পরবর্তী অংশ অর্থাৎ লাইন নাম্বার 25 থেকে কন্টিনিউ করতে চলেছি। লাইন নাম্বার 24 অবধি আমরা যেটুকু জানতে পেরেছিলাম বা যেটুকু আভাস আমরা পেয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের ডাচেস এর প্রতি কিন্তু আমাদের ডিউক অত্যন্ত এক্সট্রা পজিটিভ এবং ডিউকের যে কথাবার্তা বা যে আচার আচরণ তার কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে ডিউক সবসময় চাইছিলেন তার ডাচেসকে কন্ট্রোল করতে। এমনকি ডাচেসের খুব সামান্য ব্যবহারগুলো ডিউকের কাছে অত্যন্ত দৃষ্টিকটু বলে মনে হতো। এবং লাইন নাম্বার 24-এ ডিউক যে কথাটা ডাচের উদ্দেশ্যে বলেছিল সেটি ছিল যে সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার। অর্থাৎ ডিউক বলেছিল যে আমার ডাচেসের নজর সর্বত্র যায় এবং সমস্ত জিনিসকে সে একই রকম ভাবে দেখে। যে জিনিসটা ডিউক কখনো মেনে নিতে পারেনি, কারণ ডিউকের মনে হয়েছিল যে তার ডাচেস তাকে আরো বেশি এক্সট্রা গুরুত্ব দিয়ে দেখবে এবং সবসময় বাকিদের নেগলেক্ট করবে। কিন্তু ডাচেস যেহেতু নিতান্তই সৌজন্যতার খাতিরে বা জেনারসিটি কারণে এই কাজটা করতেন না, সকলকে তিনি অন্তত একটুখানি হাসি দিয়েও গ্রিট করতেন। এইটা আমাদের ডিউকের কাছে মনে হয়েছে ডাচেসের এটা একটা ত্রুটি, তার মধ্যে কিছু চারিত্রিক ত্রুটি রয়েছে। এরপর লাইন নাম্বার 25 থেকে আমরা আজকে কন্টিনিউ করছি। চলো, ডিউক বলছেন, স্যার ইট ওয়াজ অল ওয়ান। স্যার তার কাছে সব ছিল এক। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বো অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, দ্য হোয়াইট মিউল she rode with round the terrace, all and each would draw from her alike the approving speech. এবার কি বলা হচ্ছে, আমাদের ডিউক তখন বলছে যে স্যার তার কাছে তো সবকিছু সমান ছিল, তার বুকে থাকা আমার ফেভার। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু ফেভার মানে দামি গিফটকে বোঝানো হয়েছে। ডিউক কিন্তু বরাবর তার যে ক্ষমতা সেটার দম্ভ করছেন এবং ডিউক বিচার করেন তার ভালোবাসাকে কেবলমাত্র মেটেরিয়ালিস্টিক ওয়েতে। ভালোবাসা বা একটা ইমোশনস এইখানে শুধুমাত্র ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ভিউ কাজ করে না, কিন্তু ডিউকের কাছে প্রেম মানি সেটা একটা ম্যাটেরিয়াল ওয়ে। ডিউক মনে করেন যে তার ডাচেসকে তিনি কি গিফট দিয়েছেন সেটা ম্যাটার করে রাদার দ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট। অর্থাৎ ডিউক বলছেন আমার ডাচেসের বুকের ওপর আমার যে ফেভারটা রয়েছে, এখানে ফেভার বলতে ডাচ পরিবারের বংশ পরম্পরায় চলে আসা কোনো এক প্রথার কথা বা কোনো এক গিফটের কথা এখানে বলা হয়েছে। আমরা অনেক সময় দেখেছি যে রাজ পরিবারের মধ্যে একটা বংশ পরম্পরায় হয়তো বা আমরা এখানে একটা নেকলেসের কথাই ধরতে পারি, নেকলেস আছে যেটা ডিউক তার ডাচেসকে গিফট করেছে, যেটা বংশ পরম্পরায় রানীরা পেয়ে থাকে। ডিউকের মনে হয়েছে এই ডাচেসের গলায় থাকা যে নেকলেস সেটা অনেক বেশি দামি, কিন্তু ডাচেসের কাছে ওই নেকলেসটা বা ডিউকের দেওয়া ওই গিফটটা যতটা মূল্যবান ছিল, একইভাবে দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম আকাশে অস্ত যাওয়া সূর্যটাও ততটাই সুন্দর ছিল। অর্থাৎ ডাচেস ডিউকের দেওয়া গিফটটাকে যতটা সুন্দর বলে মনে করতো, একইভাবে প্রাকৃতিক সৌন্দর্যটাও অর্থাৎ পশ্চিম আকাশে অস্ত যাওয়া সূর্যটাও তার কাছে সমানভাবে সুন্দর মনে হতো। কিংবা দ্য বোউজ অফ চেরি, চেরি গাছের একটা ডাল, এটাও ডিউকের মানে ডাচেসের কাছে সুন্দর মনে হতো ওই গিফটটার মতোই। কিন্তু ডিউক দেখো, ডিউক তো বিচার করে সবসময় মেটেরিয়ালিস্টিক ওয়েতে, আর ডাচেস বিচার করে কিন্তু ইনার বিউটিতে। ডিউক মনে করছে এটা তো সোনার তৈরি বা হীরের তৈরি একটা হার, এর আর্থিক মূল্য কত। ডিউক সবসময় অর্থগত দিক দিয়ে বিচার করছে সৌন্দর্যকে, কিন্তু ডাচেসের কাছে এটার অর্থগত মূল্য যতটা না ভ্যালু রাখে, তার থেকে এটার যে অ্যাট্রাকশন, কোনো জিনিসের যে অ্যাপিল, সেটা কিন্তু ডাচেসকে বেশি মুগ্ধ করে। পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায় তার যে অ্যাপিল ডাচেসের মনে হয়, সেটা ঠিক একইভাবে ওই হারকে দেখলেও একই রকমের সৌন্দর্য বলে মনে হয়। অথবা ওই যে চেরি গাছের ডাল যেটা অফিসিয়াস ফুল মানে অর্থাৎ চাকর বাকররা এনে দেয়, এদেরকে কিন্তু ডিউক ছোট দেখানোর জন্য ফুল বলেছেন, বোকা বলেছেন। ওকে, তো ডিউক সকলকে কিন্তু ছোট করে দেখায়। তো এই চাকর বাকররা বা তার কোনো অ্যাটেন্ডেন্ট বা সই বলি আমরা যাদেরকে বাংলায়, তো তারা হয়তো এনে দিয়েছে ডাচেসকে। ডাচেস বলছে বাহ এই ডালটা কি সুন্দর। তো আবার একইভাবে বলছে কি দেখো, ডাচেস আমাদের ডাচেস কি করে নর্মালি দেখো রাজা রানীদের ব্যাপার, তারা যে টেরেস, আচ্ছা এখানে যে শব্দ রয়েছে না টেরেস, TERRACE, টেরেস মানে কিন্তু এখানে ওই ছাদের কিনারা নয়, এখানে টেরেস এটা একটা ইটালিয়ান ওয়ার্ড। এই ইটালিয়ান ওয়ার্ডটার অর্থ হলো কিন্তু লন বা বিস্তৃত তৃণভূমি।
রাজরাজাদের পরিবার, সেখানে হয়তো বিস্তৃত তৃণভূমি বা বাগানের মতো আছে। সেই বাগানে বা তৃণভূমিতে আমাদের ডাচেস বিকেলবেলায় হোয়াইট মিউল, আচ্ছা মিউল মানে বেসিক্যালি খচ্চর জাতীয় প্রাণীদেরকে বোঝানো হয়, যেটা গাধা এবং ঘোড়ার সংমিশ্রিত রূপ, সংকর প্রজাতির, এবং এরা হাইট একটু ছোট হয়। তো ডাচেস কি করে, বৈকালে এই খচ্চরের ওপর চড়ে বা আমাদের মিউলের ওপর চড়ে বাগানটা ঘোরাফেরা করে, বা ওখানকার যে লন বা তৃণভূমি সেটা ঘোরাফেরা করে। এইবার এখানে দুটো ইমেজ আছে, যে ইমেজগুলোর কথা না বললেই নয়। হ্যাঁ, এই ইমেজগুলো তোমরা তোমাদের অ্যান্সারে, অর্থাৎ এলএকিউ অ্যান্সারের ক্ষেত্রে ইমেজগুলো যত ক্লারিফাই করে তুলতে পারবে, তোমার উত্তর কিন্তু তত স্পেসিফিক, অর্থাৎ বাকিদের থেকে কিন্তু ডিফারেন্ট হবে। এই উত্তরগুলোকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হয়। কোনো স্যার বা কোনো টিচার হয়তো বা তোমাকে উত্তরটা প্রোভাইড করে দিচ্ছেন, বাট সেটা কিন্তু একটা জেনারেল ভিউ। তোমার উত্তর সবসময় নিজস্ব হওয়া উচিত। সেই স্যারের দেওয়ার নোটটি নাও এবং সেখানে কিন্তু নিজেরটুকু পুট করো। এবার পুট করবে কোত্থেকে, যখন স্যাররা পড়াচ্ছেন সেইগুলো শোনো তোমরা। দেখো এখানে দুটো শব্দ প্রয়োগ আছে, দ্যাট ইজ বো অফ চেরিজ। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিবলিক্যাল টার্ম। ওকে, এটার বিবলিক্যাল টার্ম রিলেটেড উইথ ভার্জিনিটি, সতীত্ব। ওকে, এই যে বো অফ চেরিটা ব্রেক করা হলো, তার দ্বারা কিন্তু ইন্ডিকেশন এলো কি, যে সতীত্ব ভঙ্গ হয়েছে। ডিউকের মনে হয়েছে যে তাকে এই বো অফ চেরিটা এনে দিচ্ছে সে তার প্রতি আকর্ষিত হয়েছে। ডিউকের মনে হয়েছে অন্য কেউ তার ডাচেসের প্রতি আকর্ষিত হওয়া মানে তার ডাচেসের সতীত্ব ভঙ্গ হওয়া, তার নারীত্ব ক্ষুণ্ণ হওয়া। এটা ডিউকের মনে হয়। তাহলে এটা কিন্তু একটা সতীত্বের ইঙ্গিত তৈরি করে অ্যাকর্ডিং টু বাইবেল। দিস ইজ কল্ড দ্য বিবলিক্যাল টার্ম বো অফ চেরিজ। তাহলে সেই চেরির ডালটাকে ভাঙা হচ্ছে, তার মানে ভার্জিনিটি ভঙ্গ হচ্ছে। আবার একইভাবে হোয়াইট মিউল সি রোড, সাদা খচ্চরের উপর সে চড়েছিল, এটাও কিন্তু রিলেটেড টু দা সেক্সুয়াল অ্যাফেয়ার। অর্থাৎ সাদা খচ্চর কিন্তু পুরুষদেরকে বোঝায় এবং তার উপর ডিউক চড়ছেন, অর্থাৎ দে আর মেকিং সাম সেক্সুয়াল রিলেশনশিপ। এটা কিন্তু ডিউক ভাবছে এবং ডিউক তার কথাবার্তায় সেই ইঙ্গিতটা দিচ্ছে হয়তো ডাচেস এমন কোনো ঘটনাই করেনি, হয়তো বা না করেনি। ওকে, তো ডাচেস কারোর সঙ্গে যদি একটু হেসে খেলে কথা বলে, ডিউক সেটাকে কিন্তু তিল থেকে ওই যাকে বলা হয় তাল করা, সেইভাবে ভেবে নিচ্ছে। ডিউক ভাবছে এত হেসে খেলে কথা বলছে, তাহলে হয়তো এর সাথে কোনো ফিজিক্যাল রিলেশন আছে এর সঙ্গে, আদপে কোনো সম্পর্কই নাই, জাস্ট আতিথেয়তার খাতিরে মানুষ একটু কথা বলছে। তাহলে ডিউক কতটা ওভার পজিটিভ এবং কতটা নেগেটিভ চিন্তা রাখেন তার এই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। একইভাবে তাহলে সাদা খচ্চরের উপর যখন ডাচেস চড়ছেন, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ মেকিং সেক্স। এটা কিন্তু একটা ইমেজ। এই ইমেজগুলোর কথা তোমরা তোমাদের উত্তরে পুট করো যখন লিখবে। এরপর কি বলা হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে যে সমস্ত কিছুই তার কাছে একেবারে সমান ছিল এবং সবকিছুই তার কাছ থেকে অ্যাপ্রুভিং স্পিচ পেত, অর্থাৎ অ্যাপ্রুভিং স্পিচ বলতে প্রশংসা পেত। এবার কি বলা হচ্ছে দেখো, অর ব্লাশ, লাইন নাম্বার 31-এ, অর ব্লাশ অ্যাটলিস্ট, রানী যদি মুখে প্রশংসাও না করতেন অন্ততপক্ষে একটা ব্লাশও করতেন। দেখো ডিউকের কথা শুনে রানী হয়তো বা প্রশংসাও করেননি, কিন্তু সামান্য কেউ যদি তোমার প্রশংসা করে, তুমি একটুখানি মুখে কি হাসি আসবে না তোমার? আসবে। তুমি কি একটুখানি ব্লাশ করবে না? করবে। কিন্তু ডাচেসের সেটা করার উপায় ছিল না। ডিউকের এতেও আপত্তি। ডিউক বলছে যদি প্রশংসাও না করে ও তো ব্লাশও করে, এটাই বা কেন হবে? এরপর কি বলা হচ্ছে দেখো, সি থ্যাঙ্কড মেন, সে পুরুষদের ধন্যবাদ জানাতো। গুড, ঠিক আছে, ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, আই নো নট হাউ, as if she ranked my gift of 900 years of old name with anybody's gift. এবার ডিউক মক করছেন, ব্যঙ্গ করছেন তার ডাচেসের ওয়ে অফ স্পিকিং কে, কথা বলার ধরনকে। কি বলছে, আমার ডাচেস পুরুষদের ধন্যবাদ জানাতো। কেন? সে একজন মহিলা হয়ে কেন পুরুষদের ধন্যবাদ জানাবে? তাহলে এটা তো খারাপ ইন্ডিকেশন। ডিউক তো এটা মনে করে সে পুরুষদের ধন্যবাদ জানাতো। বেশ, তখন আমাদের ডিউক বলছে বেশ ঠিক আছে, ধন্যবাদ জানাতো, ঠিক আছে, কিন্তু সে এমন ভাবে ধন্যবাদ জানাতো, সেটা আমি কি বলবো, এমন ভাবে ধন্যবাদ জানাতো যেন মনে হতো আমার দেয়া 900 বছরের পুরাতন গিফটটার সঙ্গে, মানে 900 বছরের পুরাতন বলতে এক্ষেত্রে অ্যান্টিক বলা হয়েছে, হ্যাঁ, অ্যান্টিক গিফটটার সঙ্গে অন্যদের দেয়া গিফট দুটোকে সে সমানভাবে ভ্যালু করে দেখতো। আমাকে যতটা না ধন্যবাদ জানাতো তার থেকেও বেশি বেশি হয়তো তাদের ধন্যবাদ জানাতো। এটা কিসের ইন্ডিকেশন? এটা তো ফ্ল্যাটারি। এটা ডিউক মনে করে ডাচেস প্রশ্রয় দিচ্ছে সেই মেনদের, তাই না সেই মেনরা এসে তাকে ফ্ল্যাটারি করছে এবং আমাদের ডাচেস ফ্ল্যাটার্ড হচ্ছেন। এটা কেন হবে? নো ম্যান কুড ফ্ল্যাটার ডাচেস। কোন পুরুষ ডাচেসকে তোষামত করবে না,
এটা ডিউক চায়। এরপর কি বলা হচ্ছে দেখো, হ্যাঁ এখানে এই যে 900 ইয়ার্স ওল্ড নেম, এইটার অর্থ হলো ওই যে 900 বছরের পুরাতন গিফটার কথা, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, যেটা বংশ পরম্পরায় অনেক সময় রাজ পরিবারের রানীদেরকে বংশ পরম্পরায় প্রোভাইড করা হয়ে থাকে। তাহলে এটা অবশ্যই একটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো ডিউক বলছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কেউ যদি সামান্য জিনিস দাও সেটারও যা ভ্যালু দেয় ডাচেস, আমার দেয়া এই 900 বছরের যেটা রাজ পরিবারের নাম বহন করছে সেই গিফটটাও তার কাছে সমান ভ্যালু দেয়। এরপর কি বলা হচ্ছে, হু উড স্টুপ টু ব্লেম। এবার ডিউকের অহংকার, প্রাইড আমরা দেখতে পাবো। ডিউক বলছে এই যে এত কিছু ঘটনা ঘটছে, দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঘটনা ঘটলে তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে মিটিয়ে নেবে, দ্যাটস দ্য ন্যাচারাল ওয়ে। কিন্তু ডিউকের তো অহংকার, সে তো রাজা। সে কি বলছে, তাই সে মনে করে যে রাজা কখনো ঝোঁকে না। সে কি বলছে যে হু উড স্টুপ টু ব্লেম, কে দোষারোপ করতে ঝুঁকবে? আমি পুরুষ, আমি রাজা, কে দোষারোপ করতে ঝুঁকবে? দিস সর্ট অফ ট্রেফলিং, ট্রেফলিং মানে হচ্ছে কি অত্যন্ত মাইনর কিছু জিনিস, অর্থাৎ তুচ্ছ জিনিস। কে সামান্য তুচ্ছ জিনিস নিয়ে রানীর সামনে ঝুঁকবে? মানে কে গিয়ে তাকে বলবে যে রানী তুমি এটা করছো, যা করছো ঠিক নয়, যা করছো? কে বলবে? আমি রাজা। সে রানী, তাকে বুঝে নিতে হবে আমার কথা। অর্থাৎ যেটা বলা হয় যে মেল ইগো, এইটাই কিন্তু যে কোনো সম্পর্ক ধ্বংসের একটা বিশাল বড় কারণ। তো মেল ইগো যেখানে কাজ করছে, শুধু মেল ইগো নয়, দুদিক থেকে ইগো হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি মেল ইগোটার উপর ডমিনেশনটা রয়েছে, অর্থাৎ জোরটা কিন্তু মেল ইগোর উপর দেওয়া হয়েছে। ডিউকের মধ্যে একটা মেল ইগোইস্টিক ব্যাপার কাজ করছে, তাই সে বলছে আমি রাজা, আমি পুরুষ, পুরুষ মানুষ নারীর সামনে ঝুঁকবো? তুচ্ছ নারী সে, এই সামান্য জিনিস নিয়ে, সামান্য একটু বিবাদ নিয়ে আমি ঝুঁকবো তার সামনে? না, ওসব আমি পারবো না। বোঝার হলে তাকে বুঝে নিতে হবে। এবার কি বলছে দেখো, ইভেন হ্যাড ইউ স্কিল, যদি তোমার দক্ষতাও থেকে থাকে বা যদি তুমি পারদর্শীও হয়, ইন স্পিচ কথা বলাতে, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি প্রকৃতপক্ষে নই, অর্থাৎ আমি খুব একটা পারদর্শী নই কথা বলায়। অর্থাৎ রাজা বলছেন, ডিউক বলছেন আমি যদি কথা বলায় পারদর্শীও হতাম, যেটা আসলে আমি হয়তো বা নই, টু মেক ইউর উইল, নিজের ইচ্ছাটা প্রকাশ করতে, কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, পুরোপুরি পরিষ্কারভাবে তার কাছে বলতে। অর্থাৎ রাজা বলছেন আমি কথা বলায় অতটা পারদর্শী নই, কিন্তু যদি আমি পারদর্শী হতাম এবং আমি কোয়াইট ক্লিয়ারলি, অর্থাৎ বেশ পরিষ্কারভাবে আমার মনের যে দাবিগুলো সেগুলো বলতে পারতাম, অর্থাৎ যদি বলতাম জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্টস মি, যদি আমি বলতে পারতাম যে তোমার এইটা তোমার ওইটা আমাকে অসন্তুষ্ট করে। অর্থাৎ ডিউক যদি ডাচেসকে গিয়ে বলতো যে ডাচেস তোমার এই এই আচরণ আমার ভালো লাগে না, বা ওই ওই কাজ আমাকে অসন্তুষ্ট করে, তুমি এই কাজগুলো করো না, যদি আমি পারদর্শী হতাম তাহলেও যদি আমি বলতাম হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, কিংবা আমি যদি বলতাম যে এখানে আপনি আপনার মার্ক অর্থাৎ সীমা অতিক্রম করেছেন, আমি যদি ডাচেসকে এগুলো বুঝিয়ে বলতে পারতাম। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লেস অ্যান্ড সো, এবং তিনি যদি ডিউকের কথা শোনেন এবং সেই কথা অনুযায়ী নিজেকে সংশোধনও করে নিতেন, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স ফর সুদ অ্যান্ড মেড এক্সকিউজ, যদি তিনি কোনো প্রকার চতুরতাও না দেখাতেন, অর্থাৎ চালাকিও না দেখাতেন, কোনো সন্দেহ না করি সব কিছু মেনে নিতেন কোনো প্রকার অজুহাত না দিয়ে। ব্যাপারটা একটু ভালো করে এখানে ক্লিয়ার করে বলি তোমাদের। অর্থাৎ গল্পটা এরকম, ডাচেস বলছে, ডিউক বলছেন যে যদি আমি কথায় পারদর্শী হতাম এবং আমার কথা শুনে যদি আমার ডাচেস, অর্থাৎ আমি তাকে গিয়ে বলতাম যে তুমি যে কাজটা করছো সেটা আমার অপছন্দ আর তুমি তোমার সীমানা অতিক্রম করেছো, এই কাজগুলো করো না, এবং আমার এই কথাগুলো শোনার পর আমার ডাচেস যদি সব কথা মেনে নিত, কোনো প্রকার প্রতিবাদ না করত, কোনো প্রকার অজুহাত না দিত এবং চুপচাপ যদি আমার কথা মেনেও নিত, তারপরেও আমি কি করতাম না, দেখো কি বলা হচ্ছে, ইভেন দেন উড বি সাম স্টুপিং, তখনও যদি একটু ঝোঁকার সময় আসতো, অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ, এবং আমি কি বেছে নিতাম জানো, আমি কখনো না ঝোঁকাটাকেই বেছে নিতাম। অর্থাৎ এ কথা বাদ দাও যে আমি কথায় পারদর্শী নই, এ কথাটা সত্য, হ্যাঁ ঠিক আছে আমি কথাবার্তা অতটা ভালো করে বুঝিয়ে বলতে পারি না, কিন্তু যদি পারতাম এবং যদি আমি কথা ঠিক করে বুঝিয়ে বলতে পারতাম, আমি তাতেও ঝুঁকতে যেতাম না। এমনকি আমার রানী আমার কথা শুনে এক কথায় কোনো প্রকার প্রতিবাদ না করে আমার কথা মেনে নেওয়ার মতো ব্যক্তি হলো, আমি তবুও তার কাছে গিয়ে ঝুঁকতাম না, তবুও তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতাম না। ওই যে তোমাদের বলে না যে পুষ্পা ঝুঁকে গে নাহি, তো আমাদের সেই ডিউক
কাইন্ড অফ পুষ্পসুলভ আচরণ রাখছেন। হ্যাঁ, পুষ্পা অন্যায়ের কাছে ঝোঁকেনি, বাট আমাদের ডিউক নিজে অন্যায় করছেন তো বলছেন যে আমি ঝুঁকবো না। অর্থাৎ আমার মধ্যে কোয়ালিটি থাকলো কিংবা আমার রানী আমার বাধ্য হলো, আমি ঝুঁকতাম না, তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতাম না। এই যে একটা মেল ইগো, পুরুষতান্ত্রিক সমাজের ইগো, আমি পুরুষ, পুরুষকে নারীর কথা মেনে চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই সমাজে নারীকে পুরুষের কথা মেনে চলতে হবে, এটাই বাধ্যবাধকতা। বুঝে নিতে হবে তার পুরুষ কি চায়, মানে কাইন্ড অফ মাইন্ড ক্যালকুলেটর হতে হবে নারীকে। যেটা কি সত্যিই বাস্তবে সম্ভব? সমস্ত কথা কি বাইরে থেকে বুঝে নেওয়া সম্ভব? যদি তাই হতো, মানুষ কথা বলতে শিখতো না। তাহলে এখনো পর্যন্ত মানুষ কিন্তু সেই সংকেত, আদিম মানুষের মতো সংকেত ব্যবহার করত। আদিম মানুষ আরেকটা মানুষকে বোঝার জন্য হয়তো কতটা বুঝতে পারতো, 20%, 30% ইশারায় ইঙ্গিতে। কিন্তু মানুষ যেদিন কথা বলতে শিখলো, মানুষের মনের ভাব কিন্তু মানুষ আরো বেশি করে শেয়ার করতে পারলো। তাহলে কথা বলা শিখেছি কিসের জন্য আমরা? যদি সবকিছু উল্টো দিকের মানুষরা সব মন পড়ে বুঝে নেবে, তো মুখটা কি করতে দিয়েছেন ভগবান আমাদের? কিন্তু ডিউক সেটা বিশ্বাস করেন না। ডিউক বিশ্বাস করেন আমরা পুরুষ। এরপর কি বলা হচ্ছে দেখি। ও স্যার, সি স্মাইলড। তখন হঠাৎ করে ডিউক বলছেন যে ও স্যার, হ্যাঁ আমি তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার ডাচেস, সি স্মাইলড, ও হাসতো। নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। whenever I passed her, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম, মানে একটু রোমান্টিসাইজ করছে, বলছে স্যার আমার ডিউক মানে আমার ডাচেস না হাসতো, যখন আমি তার পাশ দিয়ে যেতাম আমাকে দেখে একটু মৃদু হাসি হাসতো, লাজুক হাসি, যেটা হয় প্রেমিক প্রেমিকার পাশ দিয়ে গেলে সেক্ষেত্রে প্রেমিক কিংবা প্রেমিকা দুজনের মুখে ঠোঁটের কোলে একটু হাসি ফুটে ওঠে। দেখেছিলেন না তোমরা সেই জিমি ভ্যালেন্টাইনে ফার্স্ট সেমিস্টারে, যখন অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে জিমির প্রথমবার সাক্ষাৎ হয়েছিল? অ্যানাবেল অ্যাডামস পাত্তা না দিতে চাইলো, দুজনেরই ঠোঁটের কোলে একটা হাসি কিন্তু এসেছিল। যাই হোক, তাহলে প্রেমিক প্রেমিকার পাশ দিয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের পাশ দিয়ে যাচ্ছে, একে অপরকে দেখে একটু হাসবে, স্বাভাবিক ব্যাপার। ডিউক বলছেন হ্যাঁ আমার স্ত্রী হাসতেন, আমি যখন পাশ দিয়ে যেতাম হাসতেন। বাট কিন্তু, আবার কিন্তু কি, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল? কিন্তু কে ওই একই প্রকার হাসি ছাড়া তার পাশ দিয়ে গেছে আমাকে বলুন তো? মানে ডিউক বোঝাতে চাইলেন যে আমি গেলে তো হাসতো, দ্যাটস ন্যাচারাল, বাট এই দুনিয়ায় এমন কোনো পুরুষ ছিল না যে ডাচেসের পাশ দিয়ে গেলে বা ডাচেসের সামনে দিয়ে গেলে ডাচেস তাকে দেখে একবার হাসতেন না। আচ্ছা, সব হাসি কি সমান হয়? হয় না। কিছু হাসির মধ্যে ইমোশনস থাকে, কিছু হাসির মধ্যে শুধু জেনারেসিটি থাকে, সৌজন্যতা থাকে। কিন্তু এই যে ইমোশন অ্যান্ড জেনারেসিটি, এই দুটোর মধ্যে তফাৎ বা ডিফারেন্সিয়েট করার মতো ক্ষমতা আমাদের ডিউকের ছিল না। ডিউক মনে করতো তাকে দেখে যেমন হাসি দিচ্ছে তার ডাচেস, বাকিদেরও দেখে সেই একই প্রকার ইমোশনস দিয়ে হাসিটা দিচ্ছে, কিন্তু সেটা তো নয়। ভদ্রতার খাতিরে ডাচেস তাদেরকে দেখে হাসতো, যেটা একটা স্বাভাবিক সুস্থ মানুষের বৈশিষ্ট্য। কিন্তু ডিউক সেই পর্যায়ে পড়েন না, তাই ডাচেসের এই জিনিসগুলো বোঝার মতো ক্ষমতা তার মধ্যে ছিল না। এইবার একটা মারাত্মক দুটো স্পিচ আসতে চলেছে। কি বলেছে দেখো। দিস গ্রিউ, এটা বেরিয়ে যাচ্ছিল। আই গেভ কমান্ডস, আমি আদেশ দিয়েছিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর একদম সব হাসি একেবারে থেমে গেল। মানে রাজার এই যে কথা, দেন আই গেভ কমান্ডস, মানে আই গেভ কমান্ডস, তারপর আমি আদেশ দিলাম, এর মধ্যে একটা রাজদম্ভ প্রকাশ পাচ্ছে। আমি আদেশ দিচ্ছি মানে আই অ্যাম দ্য সুপ্রিম পাওয়ার। ডিউক সেই কথাটা যেন বুঝিয়ে দিলেন যে আই অ্যাম দ্য সুপ্রিম পাওয়ার অ্যান্ড আই হ্যাভ দ্য পাওয়ার টু স্টপ এনিবডি স্মাইল। যে কোনো কারোর হাসি থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে, এবং সেটাই করেছি। আমার ডাচেসের হাসি চিরতরে বন্ধ করে দিয়েছি। কবিতার শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, রবার্ট ব্রাউনিং কিন্তু গোটা কবিতায় কোনো জায়গায় ডাইরেক্ট কোনো কথা বলবেন না যেটার দ্বারা আমরা বুঝতে পারবো যে ডিউকই ডাচেসকে হত্যা করেছেন। কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে ভেবে দেখো তো এই কথাটা, তার হাসি চিরতরে বন্ধ করে দিয়েছি, একেবারে শেষ। এখনো হাসে আমাদের ডাচেস হাসে, তবে সশরীরে রক্ত মাংসের শরীরে সে হাসে না, সে ওই ছবিটাতে হাসে যেটা দেওয়ালে টাঙানো আছে। হোয়াট আ টুইস্ট! তার মানে হাসি আমি শেষ করে দিয়েছি বাস্তবে, কিন্তু হাসি রেখেছি আবার আরেকদিকে। কোথায়? ওই ছবিতে। দেখো সামহাও একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো কাজ করছে না এই জায়গাটা? মানে রাজার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে বলে আমাদের মনে হচ্ছে, সে যেন ওভার পসেসিভ।
নিজে যেটা চায় সেটা না করলে এক লহমায় সে তার শক্তি প্রয়োগ করে সবকিছুকে বদলে দিতে চায়। সেটাই চেয়েছিল ডাচেসের ক্ষেত্রে, তার লাস্ট ডাচেসের ক্ষেত্রে। এবং সেটা যখন পেরে ওঠেনি তখন আদেশ দিয়ে দিয়েছিল, যাও হাসিটাই না হয় একবার থামিয়ে দাও, অর্থাৎ হত্যা করো ডাচেসকে। এরপর কি বলা হলো দেখো, দেয়ার সি স্ট্যান্ডস, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন জীবন্ত। এই যে কথাটা অ্যাজ ইফ অ্যালাইভ, এটা যেন পুরোপুরি ইন্ডিকেশন দিয়ে দিল যে রাজা বোধহয় ডাচেসকে ছবিতে যেমন পুতুলের মতো হয়ে দাঁড়িয়ে আছে, ছবি যেমন একবার স্টিল, তেমন ভাবেই বাস্তব জীবনে দেখতে চেয়েছিলেন। অর্থাৎ ডিউক তার ডাচেসকে একটা শোপিস বানিয়ে রাখতে চেয়েছিলেন, যে শোপিস রাজা তার ইচ্ছা মতো সরানোরা করবে, ইচ্ছা মতো তাকে রূপ দেবে, এটাই চেয়েছিলেন ডিউক। বাট মানুষ কি কখনো শোপিস হতে পারে? তাহলে একটা শোপিস এবং একটা মানুষের মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা জড় বস্তু এবং একটা সজীব বস্তুর মধ্যে ডিফারেন্সটা কোথায়? কিন্তু ডিউক মনে করে যেই তার ডাচেস হোক, সি শুড বি দ্য শোপিস, তাকে শোপিস হতে হবে। তাই যখন বাস্তবে পারলো না, ছবি বানিয়ে দিল। ঠিক আছে, দেখো ওই যে ছবিতে দাঁড়িয়ে আছে, যেন দেখো মনে হচ্ছে ঠিক একবারে জীবন্ত। অর্থাৎ যেমন করে জীবন্ত চেয়েছিলেন ডাচেস, তেমন করে আজ জীবন্ত, ডিউক যেমন করে ডাচেসকে তার জীবন্ত হতে চেয়েছিলেন বা করতে চেয়েছিলেন, তেমনটাই যেন ডাচেস আজ জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু রক্ত মাংসের শরীর নিয়ে নয়, সে দাঁড়িয়ে আছে ছবি হয়ে। এবার কথা শেষ হয়েছে ডাচেসে, ডিউকে। এবং তখন ওই যে কাউন্টের এনভয়কে এতক্ষণ ধরে কথাগুলো বলছিলেন, তাকে উদ্দেশ্য করে আবার বলছেন, উডেন্ট প্লিজ ইউ রাইজ, আচ্ছা আপনি কি উঠবেন না? দেখো বসানো ওঠানো সব কিছু কিন্তু কন্ট্রোল করলো ডিউক। শুরুতেই একটা কথা বলেছিল না, যখন প্রথমে যখন ছবিটা দেখাচ্ছিল তখন কি বলেছিল, উইল নট প্লিজ ইউ সিট, আচ্ছা আপনি কি বসবেন না, এই বলে তাকে বসিয়েছিল। এবং তারপরে বর্ণনা শুরু করেছিল তার লাস্ট ডাচেসের, এবং বর্ণনা যখন শেষ হলো তখন বলছে যে উইল নট প্লিজ ইউ রাইজ, আচ্ছা আপনি কি উঠবেন না। তাহলে ডিউকের মধ্যে যে কন্ট্রোল করার একটা প্রবল টেন্ডেন্সি কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, সেটা তার লাস্ট ডাচেসই হোক কিংবা কাউন্টার এনভয় হোক, সকলকেই যেন সে নিজের মতন করে কন্ট্রোল করতে চায়। এরপর কি বলা হচ্ছে দেখো, উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা নিচে আমাদের জন্য যারা অপেক্ষা করছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করবো চলুন। দেন আই রিপিট, আমি পুনরায় বললাম বা আমি আবারও বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স known magnificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. তখন কি বলছে, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নন ম্যাগনিফিসেন্ট, আচ্ছা আপনার যিনি মাস্টার, অর্থাৎ যে এনভয় এসেছে তাকে উদ্দেশ্য করে বলছে, আপনার যিনি প্রভু তিনি তো তার ম্যাগনিফিসেন্স অর্থাৎ তার জেনারসিটি, নম্রতা, ভদ্রতার জন্য খুব পরিচিত। কাইন্ড অফ ফ্লাটার করছেন কিন্তু, অর্থাৎ তোষামত করছেন, তোষামত করে বলছে আপনার প্রভু মানে আপনার রাজা, তিনি তো তার জেনারসিটি বা ভদ্রতার জন্য খুবই পরিচিত, আমি জানি। ইজ দ্য অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স, এটাই তো কতটা একটা ওয়ারেন্ট বা এটাই তো একটা বিশ্বাস যে আমার কোনো প্রকার প্রিটেন্স বা আমার কোনো প্রকার দাবি তিনি প্রত্যাখ্যান করবেন না। অফ মাইন ফর ডাউরি, আমি যদি ডাউরি অর্থাৎ পণের জন্য কোনো দাবি করি তিনি তা প্রত্যাখ্যান করবেন না। উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ কাইন্ড অফ কথাটাকে ইন আ সার্কুলার ওয়েতে ঘোরাতে ঘোরাতে নিয়ে এলেন কোন জায়গায়, যে আমার পণ লাগবে গো। ওই যে দেখো না যে আজকালকার জেনারেশনে কি হয়ে গেছে না, আজকালকার ধরো পণ নেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে গেছে, ঠিক আছে। এইবার সেটা কিন্তু একটা ইনডাইরেক্ট ওয়েতে পণ চলে এখন, যেটা ভদ্র মার্জিত একটা রূপ। আগেকার দিনে ছেলের বাবা মারা এসে বলতো আমাদের এত টাকা লাগবে অত টাকা লাগবে, এখন কিন্তু সেটা বলে না, সেটা আরো অনেক বেশি ফার্নিশড হয়ে গেছে, শর্টেক্স হয়েছে। শর্টেক্স হয়ে ফার্নিশড হয়ে কি বলা হচ্ছে, আপনাদের মেয়ে আপনারা ভালোবেসে যা দেবেন তাই সই। এই যে কথা, আপনাদের মেয়ে ভালোবেসে যা দেবেন তাই সই, সবই তো আপনার মেয়েরই থাকবে। এর দ্বারা কিন্তু এই বলে না যে ইমোশনাল ব্ল্যাকমেলিং চললো। দেখো আমাদের রাজাও কিন্তু ডিউক কিন্তু তাই করলেন, প্রশংসা করে দিলেন মেয়ের বাবা অর্থাৎ কাউন্টের, বললেন আপনাদের কাউন্ট তো অত্যন্ত ভদ্র মানুষ, তার এই ভদ্রতাই তো একমাত্র নিশান, এটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য করে তোলে যে আপনার কাউন্ট আমি যদি কোনো প্রকার একটু পন্টন দাবি করে বসি তিনি সেটা প্রত্যাখ্যান করবেন না। আমি জানি তিনি খুব নরম মনের মানুষ, খুব জেনারেস মানুষ। তাহলে ইনডাইরেক্ট ওয়েতে পয়েন্টটা সে চেয়ে নিল। আবার সঙ্গে সঙ্গে কথা ঘোরাচ্ছে আমাদের ডিউক, সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে কি বলছে ডিউক, দেখো, দো হিজ ফেয়ার ডটার্স সেলফ অ্যাজ আই অ্যাভোড at starting is my object। এবার তখন কি বলছে, যদিও his fair daughters অর্থাৎ তার সুন্দরী কন্যা সেলফ নিজেই as I
অ্যাট স্টার্টিং, যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, ইজ মাই অবজেক্ট, আমার সম্পদ। অর্থাৎ রাজা বলছেন যে হ্যাঁ আমি জানি আমার তোমাদের কাউন্ট আমার কথা ফেলবে না, পরের কথা যদি আমি বলি নিশ্চয়ই দেবেন, কিন্তু হ্যাঁ এই কথা সত্য যে তার কন্যাই তো আমার কাছে সম্পদ গো, তার কন্যাই তো সি হারসেলফ ইজ এ ডাউরি, সেটা নিজেই একটা পণ। দেখো সি হারসেলফ ইজ আ ডাউরি, এই কথাটা কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি তার নাটকে বলেছিলেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের শেক্সপিয়ার কিং লিয়ার নাটকে এই উক্তিটা করেছিলেন, সি হারসেলফ ইজ আ ডাউরি। ওকে, তো সেই কথাটা আমরা এখানে রিলেট করতে পারি আমাদের উত্তরগুলোতে বা অ্যান্সারগুলোতে। এই কোড যদি তোমরা দিতে পারো তোমাদের অ্যান্সার কিন্তু অত্যন্ত ডিফারেন্ট হবে কিন্তু অন্যদের থেকে। সি হারসেলফ ইজ আ ডাউরি, যেটা শেক্সপিয়ার ফ্রান্সের কিং এর মুখ দিয়ে বলিয়েছিলেন তার কিং লিয়ার নাটকটিতে। অর্থাৎ রাজাও আমাদের এখানে ডিউকে কিন্তু সেই কথাই বললেন যে আপনার মেয়েই তো মানে কাউন্টের মেয়েই তো আমার সম্পদ। এবার এখানে একটা শব্দ আছে, দেখো অবজেক্ট বলা হয়েছে, অবজেক্ট মানে এখানে সম্পদ বোঝানো হয়েছে, বাট শব্দটা কোয়াইট হার্স, শ্রুতিকটু। এই জায়গায় সম্পদ বোঝাতে চাইলেই কিন্তু কবি ট্রেজার শব্দটা প্রয়োগ করতে পারতেন, ট্রেজার, কিন্তু সেটা প্রয়োগ করেননি। তার মানে কি কবির শব্দ চয়ন খারাপ? না, কবির শব্দ চয়ন অত্যন্ত ভালো, যার জন্য তিনি জেনে বুঝে অবজেক্ট শব্দটাকে প্রয়োগ করেছেন। কারণ এই গোটা কবিতায় নারীদেরকে অবজেক্টিফাইং অর্থাৎ বস্তু হিসাবে গণ্য করা হয়েছে। দেখো ডিউকের কথার মধ্যে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার মেয়ে যেমন মূল্যবান, একটা সোনার গয়নাও ঠিক তেমন মূল্যবান, অর্থাৎ সোনার গয়না আমার বা টাকা পয়সা যতটা আমার কাছে ভ্যালু রাখে আপনার মেয়েটাও ঠিক সেরকম ভ্যালু রাখে। অর্থাৎ ডিউক কিন্তু নারীদেরকে টাকা পয়সা ধন সম্পত্তির বিচারে বিচার করে। তাহলে ইনডাইরেক্ট ওয়েতে এটা একটা অবজেক্টিফাইং এর ইন্ডিকেশন, এবং সেই শব্দ অবজেক্ট ডাইরেক্ট হার্স শব্দ প্রয়োগ করে আমাদের ব্রাউনিং যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ডিউক কতটা পাশবিক একজন ব্যক্তি, যে নারীদেরকেও বস্তু বলে মনে করে, বস্তুর সঙ্গে কম্প্যারিজন করে। এরপর কি বলা হচ্ছে দেখি, না উই উইল গো, না এবার আমাদের উঠতে হবে। আর টুগেদার ডাউন স্যার, আমরা নয় একসাথে নিচে যাই। এবার নিচে যেতে যেতে তখন আর ডিউক আরো কিছু একটা কথা বলছে। নোটিস দেখুন নেপচুন, নোটিস দেখুন নেপচুন, এটা নেপচুনের মূর্তি। দো ট্যামিং আ সি হর্স, যেন মনে হচ্ছে নেপচুন একটা সি হর্সকে পোষ মানাচ্ছে। দো আর রিয়ারিটি, যদিও এটা খুব বিরল, হুইচ ক্লজ অফ ইন্সবার্গ বা ইন্সবুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এবং যে মূর্তিটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করে দিয়েছিল ক্লজ অফ ইন্সবুক, একজন বিখ্যাত শিল্পী, যেটা আমার জন্য ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি করে দিয়েছিল। অর্থাৎ আমাদের ডিউক যখন নেমে যাচ্ছেন, কাউন্টের যিনি এনভয় বা দূত আছেন তাকে উদ্দেশ্য করে দেখাচ্ছেন নেমে যেতে যেতে, ওই দেখুন একটা নেপচুনের মূর্তি, ওই নেপচুনের মূর্তিটা দেখুন একটা সিহর্সকে যেন পোষ মানাচ্ছে মনে হচ্ছে। অর্থাৎ এমন ভাবে মূর্তিটা করা ছিল যেখানে দেখানো যাচ্ছে যে নেপচুন সিহর্স অর্থাৎ সমুদ্র ঘোড়াকে পোষ মানাচ্ছে, এইভাবে মূর্তিটা গঠন করা ছিল। এবং রাজা বলছেন এটা কিন্তু খুব, ডিউক বলছেন এটা খুবই বিরল একটা মূর্তি, সহজে পাওয়া যায় না এবং এটা তৈরি করা এত সহজ নয়, এবং এটা আমাকে তৈরি করে দিয়েছিল স্পেশালি ব্রোঞ্জ দিয়ে। আমাদের যে ক্লজ অফ ইন্সব্রুক, অর্থাৎ ইন্সব্রুকে যে ক্লজ বলে একজন শিল্পকার রয়েছেন, তিনি আমার জন্য স্পেশালি এটা তৈরি করে দিয়েছিলেন। দেখো এই নেপচুনের যে মূর্তিটা, এটা কিন্তু দুটো ইমেজকে তুলে ধরে। প্রথম ইমেজ কি, রাজার আভিজাত্য, যেটা একটা বিরল রেয়ারিটি, রেয়ার জিনিস যার কাছে থাকে নিশ্চয়ই তার আভিজাত্য যথেষ্ট আছে, কারণ রেয়ার জিনিসের ভ্যালু অনেক বেশি হয়। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে রাজার আভিজাত্য তিনি প্রকাশ করলেন কাউন্টার এনভয়ের সামনে, দেখালেন যে দেখুন আমার রুচিটা কত উন্নত এবং আমার অর্থনৈতিক ক্ষমতাটা কতটা বেশি। দ্বিতীয়ত এর মধ্যে যেটা একটা অন্যতম ইমেজ লুকিয়ে রয়েছে, সেটা হলো নেপচুন কি করছে গো, ট্যামিং আ সি হর্স, সমুদ্র ঘোড়াকে পোষ মানাচ্ছে। যার মানে নেপচুনের ওই যে ব্রোঞ্জের মূর্তিটা রয়েছে, ওটা যেন একটা ইন্ডিকেশন যে দ্য ডিউক ইজ দ্যাট নেপচুন অ্যান্ড দ্য ডাচেস ইজ দ্যাট সি হর্স। এবং ওই সি হর্স অর্থাৎ ডাচেস, তার জায়গা কোথায়, ডিউকের পায়ের নিচে। এবং ডিউক তাকে যেমন করে পোষ মানিয়ে রাখবেন, তাকে ঠিক তেমন ভাবেই পোষ মেনে থাকতে হবে। এই কথাটা যেন ডিউক ওই মূর্তির মাধ্যমে কাউন্টকে একটা ইঙ্গিত দিয়ে দিলেন। যাই হোক, এখানেই আমাদের সম্পূর্ণ ড্রামাটিক মনোলগ বাই ডিউক এবং এই কবিতা দুটোই শেষ হচ্ছে। কবিতার শেষে
একটা কথা আমি যেটা শুরুতেই বলেছিলাম, যে যে জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করবো শেষে, অলরেডি তোমরা হয়তো আইডিয়া পেয়ে গেছো, যে ডিউক দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন এবং দ্বিতীয় মেয়ের রাজ দরবার থেকে দূত এসেছে ডিউককে কোনো কিছু কথা বলতে, যাই হোক। কিন্তু ডিউক দেখো দ্বিতীয়বার যাকে বিয়ে করতে চলেছেন তার রাজ পরিবার থেকে আসা দূতকে, রাজ পরিবার বা রাজসভা থেকে আসা দূতকে তার প্রথম স্ত্রীর ডেসক্রিপশন দিচ্ছেন। কেন? এমন ঘটনা কি কেউ করবে? করবে না তো। দ্বিতীয়বার যে বিয়ে করতে চলেছে সে তার প্রথম স্ত্রীর বর্ণনা কেন করতে যাবে, তাও আবার সেই পরিবারেরই থেকে আসা দূতকে। কিন্তু না, এখানে ডিউকের তো একটা উদ্দেশ্য ছিল। দেখো গোটা জায়গায় ডিউক কিন্তু তার ডাচেসকে একবারও গ্লোরিফাই করেনি, সব জায়গায় দেখিয়ে গেছে ইন্ডিকেশন দিয়ে, সব ত্রুটি কেবল তার ডাচেসের মধ্যে ছিল, আর তিনি সেটা পছন্দ করেন না। সামহাও তিনি যেন ইন্ডিকেশন দিয়ে দিলেন যে এরপরে তার ডাচেস যিনি হতে চলেছেন তাকে কিন্তু তার লাস্ট ডাচেসের মতো হলে হবে না, এবং সে যদি তার লাস্ট ডাচেসের মতো হয় তার আলটিমেট পরিণতি কি হতে পারে সেটাও যেন ইন্ডিকেশন ছিল ইমেজটা, যে রক্ত মাংসের শরীর তোমার সব একদিন হারিয়ে যাবে গো, পড়ে রইবে কেবল ওই ছবিটা, আর তার ব্যবস্থাটা আমিই করব। অর্থাৎ ডিউক যেন এটাই বলল, যদি সে আমার কথা মেনে না চলে তার অবস্থাও আমার লাস্ট ডাচেসের মতোই হবে। সো ইট ওয়াজ আ কাইন্ড অফ থ্রেট ইন আ সফট ওয়ে। আশা করছি পুরো কবিতাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই একবার জেনে নেবে।